দর্শক স্বাগত জানাচ্ছি কথোপকথন অনুষ্ঠানে। কথোপকথন আসলে একটা আড্ডার অনুষ্ঠান, নানা রকমের আড্ডাবাজি। বাঙালি মানে আড্ডা, আড্ডা মানে বাঙালি। আড্ডা ছাড়া বাঙালি কখনো থাকতে পেরেছে? আমাদের বাপ দাদা বন্ধুরা সবাই সবাই ভীষণ আড্ডা প্রিয় মানুষ। চায়ের দোকান, ইউনিভার্সিটি ক্যাম্পাস, কলেজ, ক্যাফেটেরিয়া, কোথায় নেই আড্ডা? সব জায়গায়। আর এই আড্ডা থেকে বেরিয়ে আসছে কত রকমের আইডিয়া, কত রকমের কত কথা। তাই আড্ডা আমাদের ভীষণ প্রিয়। আজকে আমাদের সঙ্গে যিনি আড্ডা দিতে আসবেন তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি একাধারে অভিনেতা, লেখক, পরিচালক আরো অনেক কিছু। যার গান আমি কিছুক্ষণ আগে শুনছিলাম, তার একটি সিনেমার গান, যে গানে তিনি মায়া ছড়িয়েছেন। আশা করছি আজকের আড্ডায়ও আপনারা মায়ায় আচ্ছাদিত হবেন। ডেকে নিচ্ছি আমার বন্ধু অনিমেষ রাইচ। অনিমেষ রাইচ, কেমন আছিস? ওকে, থ্যাংক ইউ। তুই আসতে আসতে আমি তোর একটা গান শুনতেছিলাম, সেটা হচ্ছে তোর লাস্ট সিনেমার মায়া। ওকে, মানে মায়া গানটা মানে এত বেশি মায়া ক্রিয়েট করে যে আমি এটার শুরুতেই আসলে মায়া দিয়ে শুনতেছিলাম। বাহ, সুন্দর। এত অসাধারণ গান কেমন করে বানানো? আমি তো বানাইনি, এটা বানাইছে হচ্ছে আমাদের ছবির দীপ্ত প্লেতে গেছিল মায়া, বিভূতিভূষণের গল্প। এটা বানিয়েছিল সাকি ব্যানার্জি। আচ্ছা। তো ও হচ্ছে এটার কম্পোজার, আর গেয়েছিল হচ্ছে মেয়েটির নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। ভালোই ছিল গানটা, খুব। এবং ওইটার যে দৃশ্যায়ন, মানে এটার যে পিকচারাইজেশন তুই করছিস, সেটা হয় না যে ওইটার মধ্যেও এক ধরনের মায়া ক্রিয়েট হয়েছে, যে ওই অ্যাটমসফিয়ারটা ওইখানে এসে, এবং ওটার সাথে যে কি ধরনের, যে ধরনের ভিজুয়ালাইজেশন দরকার, মানে অনেক দিন পরে তোর কাজের মধ্যে তোর মায়াটা খুঁজে পেয়েছি না। এটা আমি গ্রেটফুল ফর প্রোডাকশন। মানে আমি বলবো যেটা দীপ্ত একটা ওই ফ্রিডমটা দিচ্ছে, এবং আমার যারা অভিনয় শিল্পী ছিলেন ওরা খুব স্বতঃস্ফূর্তভাবে করছে। না আসলে কোনো কাজ তো বলে করে ভালো হয় না। হ্যাঁ, সেটা হয়ে যায়, কখন হয়ে যাবে ভালো কেউ জানে না। চা খাবি? কিছু খাবি? চা খাই। চা খাবি? তাহলে তোর আজকে আমি একটা দারুণ চা বানাই। ওকে। বেসিক্যালি হচ্ছে অভিযোগ হলো তোর দর্শকদের, মানে তুই কাজে এত মানে অনিয়মিত কেন? কেন তুই এত কম কাজ করতেছিস? কাজে অনিয়মিত না, আসলে কাজ তো করতেছি প্রতিনিয়ত, কিন্তু মানুষ এখন আসলে এত বেশি মিডিয়াম, এত বেশি মানুষের দেখার মাধ্যম, কোনটা রেখে কোনটা দেখবে। আমি নিজেই তো কনফিউজড হয়ে যাই যে আমার যে লোকাল কন্টেন্ট কখন দেখবো, কখন নেটফ্লিক্স দেখবো, কখন আমি অ্যামাজন প্রাইম দেখবো, এটা আমারও একটু ভেজাল লাগে সামটাইম। না, সেইটা একটা ঠিক আছে যে এখন ধর নানা রকমের হয়তো বা মাধ্যম আসছে, কিন্তু একটা সময় যারা ধর তোর যে দর্শকগুলি ছিল, তোর দর্শকগুলি কিন্তু তোর কাছ থেকে বঞ্চিত। মানে হয় না, তুই সিনেমা, লাস্ট সিনেমা ভয়ঙ্কর সুন্দর মানে, রাইট, হ্যাঁ। এরপরে কিন্তু আসলে ওইভাবে বড় পর্দায়, বা এখন হয়তো ওটিটি আসছে, আসার কারণে হয়তো, কিন্তু এইখানেও তুই কিছুটা ইরেগুলার। মানে এটা কি তুই ইচ্ছাকৃত করতেছিস নাকি না? তোর আমি জানি তোর কাজের এটা না, ইচ্ছাকৃত অবশ্যই না, ইচ্ছাকৃত না। এটা আসলে হয়ে উঠছে না। আমি বলবো যে হয়তো বা ওটিটি যারা করছে তাদের সঙ্গে আমার ওই যোগাযোগটা নাই, কিংবা আর নতুনরাও তো কাজ করবে, আমরা তো সারা জীবন। না, সেটা ঠিক আছে, কিন্তু তুই এমনিতেই বরাবর একটু চুজি, একটু সময় নিয়ে কাজ করিস। হচ্ছে আর কি, আমার মনে হয় যে হচ্ছে, আমাদের প্রেক্ষাপট তো বদলাচ্ছে। হ্যাঁ, তা অবশ্য বদলাতেছে, সেটা একটা। বাহ, সুন্দর। চায়ের ইয়ে ভালো লাগছে, কিন্তু চায়ের ইয়েটা ভালো, মানে এটা মশলাটি আনছি, কিন্তু মনে হয় যে তোর এটা বানায় খাওয়াই। এখন যদিও ইয়ার টাইম না, মানে অনেক কষ্ট করে আমি একটা কাগজি লেবু নিয়ে আসছি, এটার মধ্যে যদি এটা দেই, এই গন্ধলেবু আর কি, গন্ধলেবু। আমি এটা সিনেমাতে হচ্ছে সম্ভবত উত্তম কুমার একটা সিনেমাতে সেই প্রডিউসার তার সাথে যায় দেখা করতে, তো সে বলতেছে যে উনি আসছে ওনার জন্য গন্ধলেবুর চা নিয়ে আসবে। তখন বুঝি না যে গন্ধলেবু মানে গন্ধলেবু, এলাচি লেবু বলে, অনেক কিছু বলে। এইটা আমার একটা মানে আমার বলবো যে আমাদের এক প্রডিউসার ছিলেন, এখনো আছেন। উনি সবসময় গেলে পরই উনি অফিসে গন্ধলেবু চা, না চা শুধু না, আমি সবসময় লাঞ্চ করো, খাবার খাও, মানে মানে এটা বাঙালির তো সবসময় একটা রীতি। কিন্তু আসলে মানুষকে কিছু দিয়ে আপ্যায়ন করা, এটা খুবই, মানে আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট। মানুষ খুশি হয়। কিন্তু যেমন আমি প্রডিউসার অফিসে গেলাম, দেখা গেল যে ওনার কাছে আমি একটা কোনো বাজেট ইস্যু নিয়ে কথা বলতে গেছি, সেখানে আমি হয়তো বা 3 লাখ টাকা চাইবো, ভাত টাত খাওয়ানোর পরে ওটা উনি 2.5 লাখ টাকায় সেট করে ফেললেন। তো এটা মানুষের একটা খুব মানে বেসিক প্রবণতা, যে একটু খাওয়াইলে পরে তো আমরা বাঙালিরা এমনিতে একটু হয় না, খুশি হই আমরা, একটু খুশি আপ্যায়ন করানো, আপ্যায়ন করেছে। এখন তো এটা
মানে লোকলজ্জা বা চক্ষু লজ্জার ভয়ে সেটা যে কারণে দেখবি যে মানে কুকিং শো অনেক পপুলার কিন্তু এই কারণে যে ইউটিউবে ফুড ব্লগার এবং কুকিং শো এটা খুবই পপুলার। মানুষ দেখে মানুষের চিনি খাস তো? হ্যাঁ এক চামচ 2 চামচ যতখানি দিতে মন চায়। অসুবিধা নেই, থ্যাংক ইউ। আর লাগবে না, আর লাগবে না, এটা আমি দিচ্ছি। ঠিক আছে। সব আয়োজন আছে না এখানে? আয়োজনটা হয় না থাকলো আর কি একটু, মানে চাটাই তো এত বেশি কিছু। হ্যাঁ সেই, আমি কিন্তু সব রান্না করতে পারি। আমি ইউটিউব দেখে শেখা শিল্পী। মোটামুটি ইউটিউব আমাদের জীবনে এমন একটা বিশাল একটা ভূমিকা পালন করছে না? একদম আমরা সবকিছু ইউটিউবের কল্যাণে পারি। রান্না শিখে ফেলছি। তারপর আমি তো আমার বাসার যত টুকিটাকি সমস্যা, ধরো মুখ দীপ্ত প্লে কিভাবে ইনস্টল করবে এটা সার্চ দিলেই চলে আসে, ভিডিও চলে, কিংবা যে কোনো টেকনিক্যাল প্রবলেম, মাল্টিপ্লাগ কাজ করছে না, এটা কি করলে এটা ত্রুটি সারানো যায়, ওটা ইউটিউবে দেওয়া আছে। ইউটিউব তো আসলে আইসা আমাদের কিন্তু এক রকমের দুনিয়ার উপকার করছে। হ্যাঁ হ্যাঁ, তারপর আমি অনেক ধরনের আমার যে আমি তো ওই যে ফেসবুক কিভাবে ডিঅ্যাক্টিভেট করবে, ও এইটা আমারও দরকার। হ্যাঁ এটা আসলে আমি এগুলো সব ওখান থেকে শিখছি যে এটা আসলে দরকার। তারপরে কি করে মনিটাইজেশন পাবেন, এখন আর আমার অনেক মাতবরের কাছে যাওয়ার দরকার নেই, ইউটিউবই মাতবর। ভালো হয়েছে না? মানে যাই না, তুই খাইলে বুঝতে পারবি। মাল ম্যাটেরিয়াল তো হয় না, মাল ম্যাটেরিয়াল দিলাম একটুখানি টুকটুক করে। কিন্তু তোর ইয়া রান্নাটা, আমি যে একবার মাংস রান্না করছিলি, এত দারুণ হয়েছে সেটা, মানে আমার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। এটা খুব দারুণ। থ্যাংক ইউ। চল আমরা একটু ওই জায়গায় যাই বসে। হ্যাঁ প্লিজ চল। তো আমরা তো শুধু চা খাই না, চায়ের লাগে টাও হয়। আমি একটু টাও নিয়ে গেছি। হ্যাঁ শিওর, সেই ব্যবস্থা আছে। তুই যখন প্রথম, আমার যেটা মনে পড়ে, তুই কুফা দিয়ে তোর শুরু হলো, ওটাই তোর প্রথম টেলিভিশন ফিকশন, রাইট? তুই চারুকলা স্টুডেন্ট, আঁকা আঁকি বাদ দিয়ে তুই ইয়াতে ছিলি, স্কাল্পচারে ছিলি। আমার যদি ভুল না হয়, তোর প্রথম টেলিভিশন ফিকশন ছিল হচ্ছে কুফা। নাম কুফা হইলো, তুই এত আড়ম্বর ভাবে, মানে সেই সময় তোর প্রেজেন্সটা তৈরি হয়েছিল, সত্যি হচ্ছে খুব প্রশংসনীয়, এবং অনেকগুলো অ্যাওয়ার্ডও ওই ফিকশনে পাইছিল। 5টার মতো। 5টা। হ্যাঁ, মেরিল প্রথম আলো তখন শুরু হয়েছে। মেরিল প্রথম আলো এটা ভালোই, মানে বেশ মানুষ ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। তো ওই প্রোডাকশনটা শুরু করলি, তার মাঝখানে জল ছবি তো তোর একটা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করতেছিলি। ওইখান থেকে কি তোর ভিজুয়াল মিডিয়াতে কাজ করার আকাঙ্ক্ষা তৈরি হলো? অনেকটাই, কারণ আমরা তো চারুকলায় পড়তে শুরু করলাম। আমি 96-এ ঢুকি চারুকলায়। চারুকলায় ঢুকে তো আমাদের রং, তুলি, কম্পোজিশন, কালার, এগুলো নিয়ে তো একটা বেসিক একটা প্রিপারেশন। তারপর আমরা প্রাচ্য নাটে ঢুকি 99-তে। ওই একসঙ্গে ঢুকছিলাম আমরা 99-তে প্রাচ্য নাটে ঢুকতে। ওখান থেকে থিয়েটার, অ্যাক্টিং নিয়ে একটা গ্রুমিং হয়। তখন আমরা জলছবি যে অফিসটা কিংবা জায়গাটা ছিল, ওখানে সব আমাদের গুণী নির্মাতারা, যে অমিতাভ, আতিক ভাই, সেলিম ভাই, সামির ভাই, এন্ড সো মেনি পিপল। তো এখানে সবাই আড্ডা, কেউই তখন কিছুই বানায় না, কিন্তু সবাই স্বপ্ন দেখছে। আমরাও তো তখন কত একদম তরুণ। তো ওইখান থেকে ইন্সপিরেশন শুরু। 99 সালে আমি প্রথম একটা ফিকশন বানাই, যে কথা আসলে কেউ কখনো জানে না, জানবেও না, যে কথা কি বলা হয়নি, কখনো হয়নি বলা, হয়নি বলা। তো ওই ফিকশনটা আমরা বানাই, যে একটা অ্যাবসার্ড স্টোরি ছিল। আমাদের এক বন্ধুর ছিল একটা হাই-এইট ক্যামেরা। তো হাই-এইট ক্যামেরা দিয়ে আমরা শুটিং স্টার্ট করি, এবং সেটা 17টা দিন আমরা শুট করি। 17 দিন আমাদের শুটিং এর প্ল্যানই ছিল, সারা রাত জেগে থাকতাম। আজানটা দিল সকালের, আলোটা ফুটলো, ওই সময় থেকে 6:30টার মধ্যে শুটিং শেষ। কারণ ওই টাইমটাই আমরা ধরতে হবে। মানে সুবে সাদিক যেটাকে আমরা বলি, ওই টাইমটাই মানে আমরা শুট করলাম 17 দিন। কিন্তু ওইটার আলো মুখ দেখে নাই, কারণ ওটা আসলে বুঝতামও না তখন, আসলে ক্যামেরার নোহাও কিছু জানতাম না যে কিভাবে করে শুট করে। কিন্তু আবেগ ছিল, এইটা শট নিতে হবে, ওইটা শট নিতে হবে, অনেক কাহিনী,
কিন্তু মানে 17টা দিন কষ্ট করলে একবার মনে হয় না যে পুরো জিনিসটা কি হলো একবার দেখি? না, আমরা জি করছিলাম তখন তো হাই এইট ক্যামেরা ছিল। আচ্ছা, ওটা দিয়ে আমাদের আবার ক্যাসেট ছিল, ছোট ক্যাসেট। ওইটা আমরা সামিরের এইটুকু করে একটা ক্যাসেট, হ্যাঁ ক্যাসেট ছিল, হ্যান্ডি ক্যামেরার মতো। হ্যাঁ হ্যান্ডি ক্যামেরা হাতে নিয়ে করতে হতো। ওইটা আমরা আবার সামির ভাইয়ের প্যানেলে জমাও দিছিলাম, ফুটেজও দেখছিলাম, কিন্তু ওই হয় না শেষমেশ। সামির ভাইয়ের কথা একটা জিনিস মনে পড়ছে, আমরা যারা ঠেকা যেতাম কাজ করতে করতে, তখন আমাকে ভরসার আশ্রয় ছিল সামির ভাই। সামির ভাই টাকা নাই, যদি একটু এডিট। তুই ভালো মানুষ, সামির ভাই খুব বড় ভাই, বন্ধু। কুফার পরে তোর কিন্তু সব অসাধারণ কাজ হয়েছে। আমার তো খুব মনে আছে, এই সময়ে এসে তুই হঠাৎ করে সাদা কালো একটা ফিকশন বানালি, গরম ভাত অথবা নিছক ভূতের গল্প। মজার ব্যাপার হচ্ছে ওই সময়ে সাদা কালোতেই ফিকশনটা দেখার পরে আমাদেরকে একটা ভিন্ন রকমের ভাবনার জায়গায় ফেলে দিয়েছিল ছবিটা। মানে আমি এটাকে ছবি হিসাবে ট্রিট করছি এবং আমার কাছে মনে হচ্ছে ও মাই গড, এখন এসে সাদা কালো মানে সেখানে তোর জার্নিটা, তোর ভাবনার প্রকাশ। এবং পরবর্তীতে আমি জেনেছি এই কাজটা পুনা ফিল্ম ইনস্টিটিউটের তাদের সিলেবাসভুক্ত হয় এবং সেখানে এটাকে পড়ানো হয়। এই গল্পটা একটু বলতো, এই এত সুন্দর সারপ্রাইজিং একটা গল্প। দর্শক, আমি এখানে একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যদি আপনারা কখনো সুযোগ হয়, জানি এখন তো আমাদের হাতে রিমোট সুযোগের খুব একটা আমরা পাই না, মানে ফুসরত। গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, এই ফিকশনটি দেখবেন, কারণ এই একটি ছবি, আমি এটাকে ছবিই বলবো, যেটা আমাদের বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতের পুনা ফিল্ম ইনস্টিটিউটে এটা পড়ানো হয়। সেই ব্যক্তিটি আমাদের সামনে আজকে আড্ডায় আছে, তো আমরা জানবো তার কাছে কেমন করে এটা ওই পর্যন্ত গেল। এটা আমাদের অনেক বড় একটা সফলতা। একটু যদি বলতি। এইটার গল্পটা হচ্ছে গরম ভাত অথবা নিছক ভূতের গল্প। এটা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। আচ্ছা। তো ওই সময় সুনীলদা একবার বাংলাদেশে আসলেন, তো আমি পারমিশনের জন্য আমি আসাদুজ্জামান নূরের মাধ্যমে ওনার সঙ্গে দেখা করি। উনি খুবই এটা নিয়ে কোনো বদার আসেন, উনি নর্মালি মুখে পারমিশন দিয়ে দিয়েছেন, আমরা বানানো তখন একটা প্যাশন থেকে বানানো জিনিসটা প্রচারের পরে খুবই প্রশংসিত হয়। এটা সাদা কালো ছিল না, এটা ছিল খুবই ডিসেট, মানে খুবই রংগুলা খুব ম্লান ছিল, মানে সাদা কালোর মতো স্যাচুরেশনটা কমে গেলে যেটা একদম ম্লান ছিল, যেটা গল্পের সঙ্গে খুব যুক্তিযুক্ত ছিল। তো ওইটা পরবর্তীতে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ভাই আমাদেরকে খুব আদর করতেন। আমরা সিনেমা নিয়ে অনেক গল্প করতাম, যেতাম রেগুলার। তো উনি তখন আমার এই ছবিটাকে নিয়ে উনি সাবটাইটেল করেন ক্যাথরিন মাসুদকে দিয়ে। আচ্ছা, বাহ। মানে এটা উনি নিজ দায়িত্বে উনি সাবটাইটেল করে এটা বেশ কয়েকটা ফেস্টিভ্যালে উনি প্রদর্শিত করেন। আচ্ছা। তো ওই প্রদর্শনের ফলে তখন এটা পুনে ফিল্ম ইনস্টিটিউট এটার প্রতি আগ্রহী হয়, এটা আমরা আর্কাইভ করব, এটা আমরা কোনো একটা সিলেবাসের কোনো একটা অংশে আমরা অন্তর্ভুক্ত করব। বাহ। তো এটা আর কি এরকমই ছিল স্টোরিটা। এটা একটা দারুণ জার্নি। এবার আমি আসি, কারণ আমি হচ্ছে যখন আমরা একসঙ্গে থিয়েটারে জয়েন করলাম, সেইখানে তুই দুর্দান্ত একজন পারফর্মার। না না না, অভিনেতা হিসেবে খুবই বাজে। না 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 না, এটা তুই বলতেছিস, কারণ তুই যদি অভিনেতা বাজে হতি তাইলে হচ্ছে তুই সুমনের একটা আঙ্গুরলতা, ওটা টেলিভিশনে, কিন্তু আমি বলছি মঞ্চে আমি খুবই বাজে। মঞ্চে ওই বিতর্কে আমরা না যাই, এটা তুই আসলে স্বীকার করবি না। আমার মনে আছে আমরা একবার পথনাটকে হচ্ছে ওই রবীন্দ্র সরোবরে আমরা কই বললো, তখন হচ্ছে সঞ্জীবনদা বেঁচে ছিল এবং সঞ্জীবনদার স্ক্রিপ্টে মুরাদ ভাই ওটা ডিরেকশন দিছিল, কই বললো না কই বললো, আমরা ওখানে শো করছিলাম এবং তুই আর আমি হচ্ছে পাশাপাশি ছিলাম ওইখানে। তোর দারুণ পারফরমেন্স, এটা আমার এখনো মনে আছে। সিনেমায় তুই দেবী করলি, আমার মন খারাপ হইলে হচ্ছে আমি দেবীর সেই গানটা শুনি, হ্যাঁ, তুই আর জয়াপা। কি অসাধারণ, মানে একটা লোক অ্যাক্টিং করতেছে না, একটা লোক হচ্ছে সে জাত, তুই আজকে যেভাবে এখানে আসছিস তুই সেইভাবেই সেখানে ক্যারেক্টারটা পোর্ট্রে করছিস, কিন্তু তোকে আসলে ওখানে ওই ক্যারেক্টার আনিস ছিল না, ওইখানে আমার আনিসই মনে হয়েছে তোর। এবং মজার ব্যাপার হচ্ছে একটা জায়গা তুই বানরের ওখানে হাত বুলাতে বুলাতে আসে, যখন জয়াপার মাথায় হাত বুলাতেছিলি এত ন্যাচারাল, তো সেটা তোর জায়গা হলে আমি পারতাম না। তারপরে তুই একই জায়গায় ওইটা তারও আগের যেটা হচ্ছে তুই সুমনের, মেজবুর রহমান সুমনের করলি হচ্ছে আঙ্গুরলতা। ওই সময়ে তোর মেকআপ, গেটআপ এবং তোর যে ডায়লগ থ্রোয়িং, এটা অনবদ্য। কিন্তু তুই এত ভালো অভিনয় করার পরে তুই কেন টেলিভিশনের সামনে নাই? এইটা হচ্ছে প্রথমত বন্ধু হিসেবে আমার অভিযোগ। আমি দর্শক, আমার ধারণা আপনাদের অভিযোগ, কারণ হচ্ছে যারা এগুলো দেখেছেন, মানে অ্যাটলিস্ট দেবী সিনেমায় ওই গান এবং ওই অ্যাক্টিং
এটা আপনারা মনে না হলে আরেকবার মনে করিয়ে নিয়েন। তো সেই মানুষকে আমরা এখন অভিনয়, সবাই তার অভিনেতা না, তো তাকে কেন আমরা আসলে মিস করব? কেন তুই করিস না? অভিনয় করি না, প্রথম কথা হচ্ছে তোমার কিংবা দর্শকদের যদি ভালো লাগে, যে জিনিস কম পাওয়া যায় সেটা ভালো লাগে এমনিতেই। যে জিনিসটা যে অ্যাক্টর ধরো যে হুট করে একটা অভিনয় করলো, তার তো আসলে ন্যাচারালটাই করছে সে, কিংবা তার লিমিটেশন আছে। এটা এখন মোশাররফ চঞ্চল কিংবা আরো যারা আদার অ্যাক্টর, ওরা তো প্রতিনিয়ত প্রফেশনাল অ্যাক্টর, ওরা যখন একটা নতুন ক্যারেক্টার করে এইটা চ্যালেঞ্জিং। আমি অভিনয় করার, আমার প্রথম অভিনয় করার সুযোগ হয়, এটা অনেক আগের কথা, 99 সালে। এটা ওটা যে কথা হয়নি বলা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে তোমার, তখন আমরা প্রাচ্যনাটে জয়েন করছি 99-2000 দিকে। আমরা 99 জয়েন করছি 2000 দিকে, 2000 থেকে হয়তো আমরা 2000 সালে। তখন আমাদের আর্ট কলেজের এক বড় ভাই ছিল, দুইজন, উজ্জ্বল ভাই, রনি ভাই, ওনারা নাটক বানাবেন। তখন 21 টিভির আমার মনে আছে। আচ্ছা। মানে তখন এত অ্যাভেলেবেল টেলিভিশন স্টেশন ছিল না, নাটক বানাবে, অনেক বাজেট, এই সেই। তো ওইখানে আমি, ফজলুর রহমান বাবু এবং মারজুক রাসেলের প্রথম নাটক। আচ্ছা। আমরা দুজন ছিনতাইকারী আর ফজলুর রহমান বাবু হচ্ছে একজন পথচারী। তিনটাই ক্যারেক্টার, গল্পটাই তিনটা ক্যারেক্টারের, রাতেই তিনজনের এই ছিনতাইয়ের ঘটনা নিয়ে একটা গল্প। ওই আমি প্রথম অভিনয় করলাম। আচ্ছা। তো পরবর্তীতে আমার কাছে মনে হলো সুমনের কাজগুলা করলাম, কিংবা তখন আমি অলরেডি অনেক ডাইরেকশন করে ফেলছি, রেগুলার করছি। আমি তো স্বৈরাচারী ডাইরেক্টর করি, যে আর্টিস্টদেরকে প্রপসের মতো অনেক সময় হ্যান্ডেল করছি আমি বলি। তখন আমার একসময় মনে হলো যে এই যে আর্টিস্টকে আমি বললাম কাঁদেন, হাসেন, এখন একটু এই করেন সেই করেন, তো একজন অভিনেতার মনস্তত্ত্বটা কি আসলে, সে আসলে কিভাবে জিনিসটাকে, তার মনের ভিতরে কি চলে। আমরা তো বলেই খালাস, দৌড় দিয়ে যাবেন, দৌড় দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠবেন, উঠে উপর থেকে লাফ দিয়ে পড়বেন। আজকে দিচ্ছেন ওই বাবার পেটে ছুরি ঢুকাইলেন, 7 দিন পরে গিয়ে সেই ছুরি ঢুকানোর পরের যে বেরোয় দৌড় দিচ্ছেন, এটা তো হয় আমাদের শুটিং এ। ওইটা আমি বোঝার জন্য আমি অডিও ভিজুয়ালে কাজ করি। এবং আমি এখন যেটা মনে করি যে অভিনয় খুব কঠিন একটা কাজ, এবং এটার পিছনে অনেক ডেফিনেটলি থট থাকতে হয়। যে একটা ভালো অভিনেতা, শাহরুখ খান বলি, একটা মোশাররফ করিম বলি, এর অনেক জ্ঞানী হতে হবে। একে অনেক, মানে শুধু দেখতে সুন্দর, আমি অমুক পারি, আমি অমুকটা দেখছি, এটা দিয়ে হবে না। ট্রু অ্যাক্টিং একটা স্ক্রিপ্টিং এর মতো, একটা ডাইরেকশনের মতো, একটা মানে আর্টিস্টিক মিডিয়াম। তাহলে ওই রকম প্রস্তুতি তুই নিতে চাস না বলে হচ্ছে রেগুলার করতেছিস, এরকম না? এরকমও না, ঠিক আসলে আমি আসলে এই কাজটা পারিও না, আমার ভালো লাগে আসলে ডাইরেকশন করতে, লিখতে। আমি পিছনের কাজটা আমি আনন্দ পাই। আর অভিনয়টা তো আসলে আমার পছন্দেরও অনেক, আমি তো পছন্দের ব্যাপার আছে, যেন আমি যতটা না করছি আমি তার 10 গুণ কাজ বাদ দিছি। মানে সেটা আমি মানে নিজের প্রতি বেশি গর্ব করছি না, কিন্তু অনেক, আমি ইন্ডিয়ান একটা হিন্দি ছবিতেও আমার একটা কাজের একটা কথা উঠছিল, মানে কথার কথা বলছিল, চেহারা খারাপ তো, এরকম চেহারার লোক দরকার হয় অনেক সময়। তো এরকম হয়েছিল। এছাড়াও আমি বাংলাদেশে অনেক প্রখ্যাত পরিচালক কিংবা অমুক তমুক, অনেক সময় কি আমার আসলে মন টানে না। মানে আমিও, এবং স্ক্রিপ্টে আমি এমন না যে আমার অভিনয়টা আমার পেশা, সুতরাং আমি যদি খুব আমার মনে হয় যে না এই গল্পটা আমার করতে ইচ্ছা করছে, এবং অনেকদিন আমি সামনে থেকে ভাবটা নেই না, অভিনয়তে ভাবনায় অনেক ভাব নেওয়ার জায়গা হলে তখন হয়তো একটু করা যেতে পারে। আরেকটা বিষয় হলো, তুই মানে সফল ভাবে যেভাবে তুই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে কাজ করতেছিস, একই রকম ভাবে, মানে আমি দেখলাম গত বই মেলায় তোর বই বেরোলো, হঠাৎ করে তোর লিখতে ইচ্ছা করলো কেন? আমার তো পেশাই লেখালেখি, প্রধানত আমি, তোর গল্প তো তুই নিজে লিখিস। হ্যাঁ হ্যাঁ, আমার ম্যাক্সিমাম 98% গল্প আমার নিজের, মানে গল্প না আমার, মানে স্ক্রিপ্ট আমার। আমি গল্প নেই, আমি হুমায়ুন আহমেদের গল্প নিয়েছি, সত্যজিৎ রায়ের গল্প নিয়েছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প নিয়েছি, বিভূতিভূষণের গল্পে কাজ করছি। লেখার কাজটা তুই নিজে করিস? স্ক্রিপ্টটা আমার মনে হয় যে আমি ডিরেকশন দেব, আমার স্ক্রিপ্টিংটা আমার করতে হবে, মানে স্ক্রিন প্লেটা তুই করিস। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা আসলে যে কোনো ডিরেক্টরের ক্ষেত্রে, কারণ ও যে ভিজুয়ালটা দেখতে চায় সেটা যদি নিজের মতো করে না পারে, এটা আসলে অন্যকে দিয়ে হয় না। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে আসে, হুমায়ুন আহমেদ বাংলাদেশে ভীষণ রকমের প্রভাব ফেলেছে মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে, এবং সেইখানে কিছু ক্যারেক্টার মানুষ তার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, যে আমি যদি নীলা হতাম বা নীরা হতাম, হিমু হতাম,
হুমায়ুন আহমেদ নিজের মনে যে দুইটা ক্যারেক্টার হচ্ছে বেশি প্রভাব সে তার মধ্যে ছিল এবং অন্যদের মধ্যে ফেলছে হচ্ছে হিমু এবং মিসির আলী। রাইট। বাংলাদেশে হুমায়ুন আহমেদের পরে হুমায়ুন আহমেদের মিসির আলীকে নিয়ে তোর একটা জার্নি আমি দেখছি। ওকে। এবং তুই এই জার্নিটা একবার না, তুই কয়েক দফায় জার্নিটা করছিস এবং মিসির আলীকে নিয়েই আমার যদি ভুল না হয় তুই 3টা ফিকশন, না আমি 4টা ফিকশন বানাইছি, 4টা ফিকশন করছিস এবং 4টা ফিকশনে তুই 4টা মানুষকে মিসির আলী হিসেবে হাজির করছিস পর্দার মধ্যে। এই যে মিসির আলীর যে জার্নিটা, মিসির আলীর যে ঘোর লাগাটা, মিসির আলীর যে যৌক্তিকতাটা, এইটা তোকে কিভাবে প্রভাবিত করলো? মানে মিসির আলী আমার কাছে মনে হচ্ছে কখনো কখনো তুই নিজেকে মিসির আলীকে অন করতেছিস, বা আমার কখনো কখনো মনে হয়েছে কি যে সেই মিসির আলীকে তুই তোর জীবন যাপনে দেখতে পেতেছিস। ওই আগ্রহ থেকে কি তোর এই মিসির আলী হয়ে যাওয়ার জার্নিটা শুরু, নাকি এটা কি তোর মতো? এটা আমার কাছে লাগে যে আমরা তো মানে আমাদের শৈশবে শৈশবে না তারুণ্যে যৌবনে আমরা তো অনেক হুমায়ুন আহমেদের দ্বারা অনেক প্রভাবিত ছিলাম। আমরা মিসির আলী, হিমু এবং অনেক উপন্যাস পড়ছি। মিসির আলীর চরিত্রটা স্পেশালি হুমায়ুন আহমেদ খুব থটফুল রাইটিং, মানে এটা লেখা এত সহজ না। মানে একটা নর্মাল উপন্যাস লেখার মিসির আলীর মানে একটা সাইকোলজিস্টের গল্প লেখা, যে অনুসন্ধান করে, মিসির আলীর মতো একটা চরিত্র লেখা। তো এটা আমি প্রথম যখন ওনাকে আমি প্রপোজ করি বৃহন্নলা বানানোর জন্য, তখন উনি কাউকেই দিতেন না, মানে ওনার গল্পে মানে উনিই বানাতেন। আর এর আগে বিটিভিতে 90-এর দশকে অনেকে বানাইছেন, কিন্তু এরপরে উনি আর দিতেন না তখন। তা আমি প্রপোজ করাতে উনি সামহাও উনি আমার কথায় কনভিন্সড হয়ে আমাকে দেন। এবং বৃহন্নলাটা বানানোর পরে স্যারকে যখন ডিভিডি, তখন তো ডিভিডির যুগ, ডিভিডি সে আমাকে দেখে সে 17 মিনিট ধরে সে আমাকে প্রেস করে, প্রশংসা করে। এবং তারপর থেকে স্যারের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। আমি স্যারকে বলি, স্যার তখন বলে যে তুমি খুব মিসির আলীটা খুব সুন্দর বানাইছো। পরে নিষাদ বানাইলাম, পরে স্বপ্ন সঙ্গিনী বানাইলাম, এরকম আমাদের চলতে থাকলো কয়েকটা। তো তখন স্যারকে আমি বলছিলাম, স্যার আমি হিমু বানাই। বলে না, তুমি মিসির আলীটাই বানাও, সবগুলা বানাও একটা একটা করে। তো ওইটা আমার কাছে মনে হয় যে স্যারের আশীর্বাদ ছিল। মানে এটা তো আসলে অনেক বড় একটা ব্লেসিং, মানে একটা মানুষ তার নিজের ক্যারেক্টারটাকে তোকে দিয়ে দিচ্ছে যে তুমি এটা মাত্র বানাও। মানে এই রাইটসটা আসলে মানে এটা হইছে, মানে এটা না, এটা মানে এটা দারুণ একটা লিংক মনে পড়ে গেল। আমার ধারণা তোরও এটা মনে থাকার কথা। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ যখন ওখানে মানে রেগুলারলি থাকা শুরু করলো, যাওয়া শুরু করলো, রামকিঙ্কর বেইজ ওখানে ঢুকলো আর কি। তো প্রথম বোধহয় একমাত্র ব্যক্তি যে রামকিঙ্কর বেইজকে রবীন্দ্রনাথ বলল যে আমার মূর্তি তৈরি করো, এবং এই গোটা শান্তিনিকেতন ভরে ফেল মূর্তি বানিয়ে। ওই তার ওখানে আজকে ওখানে যতগুলো স্কাল্পচার আছে আমার ধারণা ম্যাক্সিমামই রামকিঙ্করের। একই রকম ভাবে এটা কম্পেয়ার না যে বাংলাদেশে মিসির আলী করার জন্য মিসির আলীর স্রষ্টা তোকে আসলে দায়িত্ব দিয়ে দিল। মানে এটা একটা বিশাল ব্যাপার এবং এটা মানে দুঃখজনক ব্যাপারও যে মিসির আলীর সর্বশেষ বই হচ্ছে মিসির আলীর চশমা। হ্যাঁ, ওই বইটা উনি আমাকে উৎসর্গ করছেন। হ্যাঁ, আমি উৎসর্গ করছেন এবং লেখছেন কি, অনিমেষ কি একটু লাইন ছিল সুন্দর, যে ও বিভিন্ন লোককে ধরে ধরে মিসির আলী বানায় এবং সেটা মিসির আলী ভাবতে বাধ্য করে। মিসির আলীর মানে খুঁজছে অনিমেষ, এরকম একটা সুন্দর লাইন লিখছে। স্যারকে আর কখনো বলা হলো না। স্যারের তখন বইটা প্রকাশ পাওয়ার পরে আমি, সে তো আমাকে বলেনি। আচ্ছা, বই মেলা জানতেও না, যাই না। বই মেলার 3 দিন 4 দিন 5 দিন পরে মনে বইটা মেলায় আসছে। আমাকে সামন বললো যে এই হুমায়ুন আহমেদ তোমার উৎসর্গ করছে। তখন আমি স্যারকে কিভাবে থ্যাংক ইউ জানাবো। ততদিনে স্যার ক্যান্সার আক্রান্ত হয়ে আমেরিকা চলে গেছেন। তারপরে একবার উনি ব্যাক করলেন। তখন আমি ভাবলাম যে স্যারের সঙ্গে দেখা করতে যাই। তখন আবার ডক্টর এজাজ, আমাদের অভিনেতা ডক্টর এজাজ, উনি বললেন যে স্যার এমন একটি অসুখে আক্রান্ত যেখানে আপনার হয়তো একটা ভাইরাস তার মধ্যে ঢুকে গেলে আবার তাকে ওনার জন্য খারাপ হবে। সেই রেসপেক্ট থেকে আর তাকে যাওয়া নেই। তো স্যারের জন্য সবসময় মন খারাপ হয়। মানে ওই অনুভূতির কথাটা তাকে খুবই ভালো, মানে সে অত্যন্ত ভালো মানুষ, অনেক স্নেহ করতেন আমাকে। এটা তো স্বাভাবিক, খুবই না, অনেক বড় ব্লেসিং এটা। দারুণ। মানে তো আমরা মানে আমারও মনে হয় যে মানে হুমায়ুন স্যার নাই, কিন্তু তার মিসির আলীকে আসলে তোর মধ্য দিয়ে আমরা, আমার মনে আছে অনেক আগে একবার বিটিভির একজন মানে প্রযোজক, আমি তার নামটা এই মুহূর্তে মনে পড়ছেন না, তো উনি বানিয়েছিলেন। তখন আবুল হায়াত আঙ্কেল মিসির আলী করেছিল। এরপরে যে মিসির আলীর যে ডাইমেনশন, মানে যেটা তুই নিয়ে আসছিস, এটা সত্যি আমাদের মিসির আলী সম্পর্কে আরেকটি দ্বার উন্মোচন করলো যে আচ্ছা ওকে, এটা কি এরকম হতে পারে, আচ্ছা ওই জায়গায় তো আমরা এরকম দেখছি, এই জায়গায় কি এরকম হতে পারে। দারুণ দারুণ সব কাজ এসে হঠাৎ করে তুই বড় পর্দায় চলে গেলি, বানালি হচ্ছে 0 ডিগ্রি। তার আগে একটা ছবি বানাইছিলাম, যেটা না মানুষ বলে একটা সিনেমা তুই অনেকদিন ধরে শুট করতেছিলি, 35 শুট করা, কিন্তু এটা কমপ্লিট হয়নি। ওইটাও একটা আমাদের অন্তরালে রয়ে গেল। কিন্তু এই ছবিটা কি আমরা আসলে দেখবো, দর্শক দেখবে না? মানে ওইটা আসলে কেন আলোর মুখ দেখলো?
ওটা আসলে শুটিং করা হয়েছিল 35 ফিল্ম ফরম্যাটে। হ্যাঁ, তখন তো আমরা ফিল্মে শুট করছিলাম, কিন্তু ওখানে সিনেমার 85% শুট হয়ে গেছিল। কিন্তু তার পরবর্তীকালে আমাদের যে প্রযোজক থাকেন তার একটা সংকট দেখা দেয়, যার ফলে ছবিটা ওই আর্কাইভে কিছুদিন পড়ে থাকে। তারপরে তো ফিল্ম ফরম্যাটে উঠে যায় তার ইমিডিয়েট পরে। তারপরে এখন আমরা জানি না যে এটা কোথায় কিভাবে আসে, কারণ এটা তো প্রাসাদ ল্যাবে ছিল ফুটেজ। আচ্ছা আচ্ছা, হয়তো বা এটা 100 বছর পরেও যদি ওদের কাছে থাকে তাহলে হয়তো বেরোতে পারে, কিন্তু আমি এখন আমার পক্ষে সম্ভব না যে 85 ভাগ শুট করার পরে মানে প্রায় কমপ্লিট একটা ছবি, প্রায় কমপ্লিট ছবি। তারপর আমরা 0 ডিগ্রি বানাই। 0 ডিগ্রি এবং এইটা দেখলাম যে একটু তুই তোর জন্ডার বাইরে থেকে বের হয়ে একটু কমার্শিয়াল ধাঁচের ইচ্ছা কি তো এটা ছিল নাকি না গল্প ডিমান্ড করছিল আসলে এরকম? গল্প ডিমান্ড না, অবশ্যই তো মানুষ তো তার বোধ বুদ্ধির জায়গা থেকেই বানায়। কিন্তু আমি এখন নাওয়েডেজ আমি ফিল করি যে আমাদের দেশে এখন মানে পিপল কানেক্টেড মুভি খুব দরকার। মানে আমি এটা সত্যি ফিল করি যে আমরা আমাদের মানুষকে হলে নিতে হবে, এরকম ছবি বানাইতে হবে। কারণ আমাদের ইন্ডাস্ট্রি যদি বাঁচাতে চাই তাহলে আমাকে অ্যাওয়ার্ড উইনিং মুভির চাইতে অনেক বেশি পিপল কানেক্টিং, যে ছবিটা মানুষ দৌড়ায় হলে গিয়ে দেখবে, সেটা কি করলে দেখতে চায় সেইটা একটু রিসার্চ করার দরকার আছে। ওইটা করার তোর কতদিন পরে তুই আবার পরের ছবিটা তৈরি করবি, ভয়ঙ্কর সুন্দর তৈরি করবি? মাঝখানে 3 বছর পরে। 3 বছর পর। এই 3 বছর কেন করলি? মানে এটা কি মানে প্রযোজক জনিত জটিলতা? না, এটা ছবি আমাদের বাংলাদেশে তো সিনেমা বানানো খুব কঠিন কাজ, কারণ এখানে তুমিও জানো আমিও জানি, সবাই জানে আমার তো আসলে ওই অর্থে ফিল্ম ব্যবসা করার মানুষ নাই না। এখন তুমি খোঁজো যে কয়টা হাউস লাইভ, মানে তারা বসে আছে প্রোডিউসার ডিরেক্টর আসো আমরা ছবি বানাই ব্যবসা করি। এই ট্রেন্ডটা যদি না থাকে তার মানে তুমি করবে কি, এখন যেটা হয় যে খুঁজে আনে একজন পয়সালা লোককে, তার কিছু ডিজায়ার থাকে, একটা ছবি বানানো হয়, কিন্তু সে হি ডিডন্ট নো হাউ টু এক্সিবিশন ইন সিনেমা, অথবা এটার আরো তো অনেক কাজ থাকে সিনেমা। তো ওইটা না থাকাতে আমি শুধু না, আমাদের ম্যাক্সিমাম ডাইরেক্টররাই নিরুৎসাহিত। আবার এক শ্রেণী আছে যে অনুদানের ছবি বানাচ্ছে কিংবা বানায়, যেটার মধ্যে অনেক আর্ট ফ্যাক্টর থাকে, কিন্তু সেখানে আবার মানে মানুষের যে দেখার আকাঙ্ক্ষাটা পায় না। এইটা একটা সিনেমার একটা বাধা হয়ে দাঁড়াইছে আসলে। এই জায়গাটা আমি জানি না, আমার কেন জানি মনে হয় যখনই কেউ অনুদানের ছবি নেই, এটা একেবারে ব্যক্তিগত মতামত, অনুদানের ছবিটা হইলেই সেই ছবিটা কেন যেন অনেকের ভাষ্য মতে ছবি হয়ে ওঠে না। এবং সেই অনুদান ছবি মানে একটু আর্ট ঘরানা, মানে আমি জানি না, সিনেমা তো সিনেমাকে আমরা খুদাই একটা মানে এটাকে ফরম্যাট বানাইছি, এটা বাণিজ্যিক ছবি, এটা আর্ট ছবি, এটা শর্ট ফিল্ম, এটা অমুক, এটা তমুক। আমার মনে হয় এইটা বোধহয় আমাদের দেশ ছাড়া মানে সব দেশে আছে, মানে এরকম ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, প্রত্যেক দেশে আর্ট ঘরানার ছবি আছে, কমার্শিয়াল ছবি আছে, MI2 MI3 মিশন ইম্পসিবল, এটা তো ফুল ফ্লেজেড। তারপরে কমার্শিয়াল ফিল্ম, আবার আর্ট হাউস মুভি প্রচুর হয় বাইরে, প্রচুর আর্ট হাউস মুভি আছে যেটা আসলে ক্রিটিকরা শুধু দেখবে, মানে ওইটা জনরাটা ওইরকমই ওরা রাখে, শুধু ক্রিটিকরা দেখবে, সিলেক্টেড পিপল দেখবে। আর মানে ওইটা আছে প্রত্যেকটা দেশেই আছে, তোমার যে কমার্শিয়াল নন কমার্শিয়াল আর্ট হাউস মুভি এবং সব ঘরানার ছবি হয়, এক্সপেরিমেন্টাল মুভি হয়, ঠিক আছে মানে নিলাম। অনুদানের ছবি মানেই যে একটু আর্ট ঘরানার হইতে হবে। অনুদানের ছবিগুলো আজও একটা ছবিও মানে ওইভাবে দর্শকের সাথে কানেক্টিং হইতে পারলো না কেন হইতে পারলো না, এটা নিয়ে আমি জানি না, এটা নিয়ে কি আসলে তোর ভাবনাটা? কারণ যখনই ছবিটা বানায় 1 সপ্তাহ কি 2 সপ্তাহ হলে চলে, তারপরে হল থেকে নামায় দেয় বা দর্শক দেখে না। মনে করো অনুদানের ছবি একটা নাকশিট কেন ব্যাপার আছে, উন্নাসিকতা আছে, কেন এটা এই ছবিটা কি আরেকটা মানে অনুদান না আসলে বেসিক্যালি এটা মেবি আমরা বলতে বুড়া হয়ে মানে বয়স হয়ে গেল, বলা শুরু করছি বহুত আগে, এখন বলেও তো লাভ নাই, কারণ এইটা ইটস এ বিজনেস। আমরা যে টেলিভিশনে বসে আজকে অনুষ্ঠানটা করছি, এটা তো একটা বিজনেস করছি, এটা কিন্তু অনেকগুলা লোকের মানে এফোর্ট আছে এখানে, কালেকটিভলি এখানে ক্যামেরাম্যান আছে, লাইট ক্রু আছে, তোমার নিচে মার্কেটিং এর লোক আছে, একটা অফিস যেমনে রান করে, যেখানে একটা সিরিয়াল হোক, একটা যাই হোক, তোমার কিন্তু কাজ এইটুকু, ক্যামেরাম্যানের কাজ এইটুকু। আর আমাদের সিনেমা হয়ে গেছে এটা একটা এক কেন্দ্রিক, ডিরেক্টর কেন্দ্রিক একটা ইন্ডাস্ট্রি, আর কারো জার্নিটার মধ্যে নাই সামওয়ান কর্পোরেট স্টুডিও করবে। আমরা ইয়াশরাজ ফিল্মস যেমন দেখি, ওটা ওদের পুরো স্টুডিও, ওদের ডিরেক্টরের ভাবতে হবে না যে রিলিজ কোথায় দিব, না, ওদের ভাবতে হবে না যে স্ক্রিপ্ট রাইটার, ওরা প্রোডিউসার হায়ার করে সবাইকে। আমি মুম্বাইতে কাজ করছি, মুম্বাইতে আমি গিয়েছি, থেকেছি, কাজ করেছি, ওখানে কিন্তু সবকিছুর জন্য ডিরেক্টরের কাজটা খালি ছবিটা বানায় দেয়, ওরা কিন্তু পর্যায়ক্রমে লোক আছে, প্রতিটি পরতে লোক আছে যে লোকটা
একটা প্রডিউসার ভাবলো আমি একটা ছবি বানাবো অ্যাবাউট এই, ওটা জরিপ করলো যে মানুষ এরকম টাইপের ছবি চায়, রোমান্টিক কমেডি কিংবা সামথিং। তখন সে করে কি, সে ওর যে ক্রিয়েটিভ টিমকে দিয়ে জিনিসটা যেভাবে আমাদের এইটা না থাকার ফলে যতই তুমি অনুদানের দোষ দাও আর ডিরেক্টরের দোষ দাও, আর আমি একটা ডিরেক্টর, আমি এখন আমার জমি আর গাড়ি বিক্রি করে ছবি বানালাম, পরে পথের পুকুর নিলাম, তাতে লাভ হলো না, লাভ হলো না। সম্প্রতি তোর লাস্ট যে কাজটা মায়াটা দেখে আসলে পার্সোনালি আমার ভীষণ ভালো লাগছে। মানে অনেকদিন পরে মনে হয়েছে যে ভালো গল্প দেখলাম, এবং এই সময় এসে তুই এত যেদিকে এত ওটিটির মানে হয় না, মানে হুমড়ি খেয়ে পড়া অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে আছে, খুন খারাপি, রক্ত, প্রচন্ড ভায়োলেন্স, তারপরে হচ্ছে কি এক পাইসে হচ্ছে থ্রিলার, এগুলো থাকে। সেখান থেকে তুই একেবারেই নিরেট স্বচ্ছ একটা গল্প নিয়ে হাজির হলি। এই আমি বলবো এটা সাহসের ব্যাপার। এই সাহসটা তুই কেমনে করলি? মানে হয় না এত কিছুর ভিড়ে এই গল্পটা কি খাবে কিনা অডিয়েন্স, বা কি মনে হইলো এই গল্পটা কেন বাস? এই গল্পটাকে আসলে দেখ, আমার মনে হয় কি যে একজন, তুই তো একজন মেকার, প্রত্যেকটা ফিল্ম মেকারের কিন্তু কিছু পছন্দের গল্প থাকে। যে আমি আমার কাছে 10টা স্টোরি আছে যেটা আমি বানাইতে চাই, ব্যাটে বলে সবকিছু মিলে ম্যাচ করলে তখন আমরা সেটা বানাইতে পারি। তো এইটা মায়া গল্পটা আমি আজ থেকে আরো 8-9 বছর আগে আমি এটা সিলেক্ট করে সেটা বানাবো। আচ্ছা, কিন্তু আমার সঙ্গে হয়তো কারণ বার্গেনিংটা ঠিকঠাক মতো হচ্ছিল না, পরবর্তীকালে হলো, পরে বানালাম, মোটামুটি তোমরা ভালো বললা, অডিয়েন্স ভালো বললো, এই তো সাথে অ্যাওয়ার্ডও পাইলো। তো আরো অনেক অনেক আসলে আলাপ আছে, কিন্তু যে হয় না যে ঘন্টা বাজে সময়, আমারও যেতে হবে, ঘন্টা বাজে কষ্ট করে আমি তোরে নিয়ে এসেছি, সে ঠিক আছে। কিন্তু তার আগে এই যে আড্ডাটা অনেকদিন পরে তোর সাথে আমার দেখা, হয়তো আমি আসলে একরকমের মানে এক ধরনের ষড়যন্ত্র করে তোরে জেগে নিয়ে এসেছি। মানে এইটা কইলে তুই যদি আসিস তাহলে অন্তত আড্ডা হইব, ভালো হয়েছে। ইন ফ্রন্ট অফ ক্যামেরা এরকম আড্ডা হওয়াটা উচিত। মানে আমরা আড্ডাটা চলুক, সেটা স্ক্রিন এবং অফ স্ক্রিনে সব জায়গায় আড্ডাটা থাকুক। যা মানে শেষ করার আগে একটা প্রশ্ন, বন্ধুত্ব এই সময়ে এখনকার যুগে বন্ধু কেমন হওয়া উচিত? বন্ধু আসলে হয় না, বন্ধু যেটা ছিল নতুন করে এই বয়সে কিংবা বন্ধুত্ব হয় না। আসলে বন্ধুত্ব যেটা ছিল সেটাই আছে, হয়তো তাদের অনেকের সঙ্গে দেখা হয় না, মানে মেন্টালি যোগাযোগ আছে, ফোনে কথা হয়, কিন্তু বন্ধুত্ব নতুন করে হয় না। এবং প্রকৃত বন্ধু পাওয়া এত সহজ না। বন্ধুত্ব খুব বিরল একটা জিনিস। তোমার কাজের জন্য সহকর্মী আসবে, তোমার মানে যারা পারস্পরিক এদের লেনদেন হবে, কিন্তু বন্ধুত্ব অন্য জিনিস। এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি। এবং এইটা মানে যার আছে এরকম বন্ধু, সে ভীষণ রকমের ভাগ্যবান, অফকোর্স। হ্যাঁ, তো এটা সেই বন্ধু, হ্যাঁ আসলে হয় না বন্ধু। আমি একই রকম বন্ধু আমার কাছে আসলে মনে হয় এটা খোলা যায়, যেখানে আমি যখন তখন যত্রতত্র বিচরণ করতে পারবো, মানে নির্দ্বিধায়। এবং তার কাছে আমি কেমন এটার ব্যাখ্যার দরকার হয় না, সে কেমন আমার কাছে ব্যাখ্যার দরকার হয়। এটা কোনো জেন্ডার নির্ভর না। হ্যাঁ, তো বন্ধুত্বটা ওরকম হওয়া উচিত। তো এরকম বন্ধুত্ব যাদের আছে তাদের টিকে থাকুক, যাদের নাই তাদের জন্য আসলে কি বলবো, তাদের হোক, সেই আশাবাদ ব্যক্ত করতেছি। বন্ধু অসংখ্য ধন্যবাদ, তুই আসছিস, সময় দিছিস। হ্যাঁ, ভালো লাগলো, খুব খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকে আড্ডাবাজি। তো আড্ডাবাজি আসলে আমার মন ভরে নাই, আমার ধারণা ওরও মন ভরে নাই, আরও কথা বলার ছিল, কিন্তু সময় আমাদেরকে বেঁধে দেয়, তো আমাদের স্টপ করতে হয়। এই আড্ডার মধ্য দিয়ে কতটুকু অনিমেষ আজকে আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। আপনাদের মতামত নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আরও কোনো পর্বে আরও কোনো বন্ধুরা আসবে, তাদের সঙ্গে আড্ডা দেব, কারণ আড্ডা দিতে চাই। আড্ডার মধ্যেই আমাদের বাঙালিয়ানা, বাঙালি আড্ডা মানে বাঙালি, বাঙালি মানে আড্ডা। তো এরকম আড্ডা আরও চলবে, সেটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আরো কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং আপনি নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন।